হ্যালো গাইস, আজকে আমি এক্সপ্লেন করব নেক্সট স্টপ ইউর ওয়ার্ল্ড এই চাইনিজ ড্রামাটি। এই ড্রামাতে আমরা দেখতে পাবো যে মেয়েটি একটি গল্পে লেখা হিরোকে ভালোবেসে ফেলে। সে চলে আসে সেই গল্পের দুনিয়ায় সেই ছেলেটির সাথে তার ভালোবাসাও হয়ে যায়। কিন্তু গল্পে থাকা ভিলেনের জন্য কি তাদের ভালোবাসা পূর্ণতা পাবে, এটাই আমরা এই ড্রামাতেই জানবো। তো চলো এবার শুরু করা যাক। শুরুতেই দেখানো হয় আমাদের মেন হিরোইন ইয়ানঝুকে। ইয়ানঝু দেখতে পায় যে সে একটা ছাদে আছে। ইয়ানঝু বুঝতে পারে না যে সে এখানে কি করে এলো। তখনই একটি রক্তাক্ত হাত তাকে শক্ত করে ধরে নেয়। এরপরই আমাদেরকে 3 ঘন্টা আগের কাহিনী দেখানো হয়। ইয়ানঝু ছিল একটি হসপিটালের ডক্টর। সে ভেবেছিল হয়তোবা হসপিটালে আসতে লেট হওয়ায় তার সিনিয়র তাকে বকুনি দেবে, কিন্তু তার সিনিয়র ডক্টর তার সাথে অনেক মিল দিতে থাকে আর বলতে থাকে যে তার বাবার লেখা বইটি তার খুব পছন্দ হয়েছে। তখন ইয়ানঝু বলতে থাকে যে এই গল্পের হিরোটাকে তো তার খুব পছন্দ, এই গল্পের হিরোটাকে তার কাছে খুব হ্যান্ডসাম লাগে। ইয়ানঝু তখন গল্পটি বলতে থাকে যে তার বাবার লেখা গল্পটিতে হিরো হচ্ছে জিয়াং। জিয়াং খুব ভালো শুট করতে পারে। সে একদিন শুটিং কম্পিটিশন থেকে এসে দেখতে পায় যে তার মা বাবাকে কেউ মেরে ফেলেছে। তার মা বাবার মৃত্যুর পর সে খুব একা হয়ে যায়, এমনকি সে সুইসাইড করতে চেয়েছিল। তারপর সে ভাবতে থাকে যে সে আগে বের করবে যে তার মা বাবার খুনিকে। এভাবে অনেকটা বছর পার হয়ে গিয়েছিল আর সে তার ক্যারিয়ারেও সাকসেস হয়েছিল। একদিন তার মনে হয় যেন কেউ তাকে ফলো করছে, তাই সে তার পিছু করে যখন ছাদে চলে আসে তখনই তাকে কেউ ছুরি মেরে দেয়। ইয়ানঝু এতক্ষণ যাবৎ এই গল্পটি তার সিনিয়র ডক্টরকে বলছিল। ইয়ানঝু তারপর তার বাড়িতে চলে আসে। সে দেখতে পায় যে তার বাবাকে হঠাৎ করে পাওয়া যাচ্ছে না। ইয়ানঝু তার বাবার চেয়ারটায় বসে পড়ে আর কম্পিউটার স্ক্রিনে দেখতে পায় যে তার বাবা গল্পটির একটি সিন আর্ট করেছে। সেখান থেকে একটি রক্তাক্ত হাত বের হয়ে অজানায় এক ছাদে নিয়ে চলে আসে। ইয়ানঝু রক্তাক্ত ছেলেটিকে দেখে বুঝতে পারে না যে সে আসলে কে। ইয়ানঝু খুব ভয় পেয়ে যায়। তারপর তাড়াতাড়ি করে জিয়াংকে হসপিটালে নেওয়া হয়। জিয়াং সেই অসুস্থ অবস্থায় শুধু ইয়ানঝুকেই তাকিয়ে দেখছিল। জিয়াং এর বন্ধু চলে আসে ইয়ানঝুর কাছে, কারণ পুলিশ ইয়ানঝুকে এই ব্যাপারে অনেক কিছু জিজ্ঞাসা করবে, যে জিয়াংকে কেই বা ছুরি দিয়ে আঘাত করলো। জিয়াং এর বন্ধু ইয়ানঝুকে তার নামটি জিজ্ঞাসা করে। তখনই ইয়ানঝু আবার তার দুনিয়ায় ফিরে আসে আর তাকিয়ে দেখতে পায় যে তার বাবার লেখা গল্পটিতে একটি চরিত্র এখন সে হয়ে গেছে। অন্যদিকে জিয়াং এর যখন জ্ঞান ফিরে তখন সে তার বন্ধুকে জিজ্ঞাসা করে যে তার সাথে ওই সময়ে সেই মেয়েটি কে ছিল। তখন জিয়াং এর বন্ধু জিয়াংকে জানায় যে মেয়েটির নাম ইয়ানঝু। জিয়াং বলে যে ইয়ানঝুকে তার অনেক কিছু জিজ্ঞাসা করার আছে। সে জানতে চায় যে তাকে ছুরি মারার পেছনে ইয়ানঝুর কোনো হাত আছে কিনা। সেখানে থাকা একটি মেয়ে শাও, যে কিনা জিয়াংকে খুব পছন্দ করে, সে জিয়াংকে বলে যে ইয়ানঝুকে নিয়ে সে কেন এতটা মাথা ঘামাচ্ছে। শাও তো চায় না যেন জিয়াং অন্য মেয়েকে নিয়ে একটু চিন্তা করুক। ইয়ানঝু তো বুঝতে পেরেছে যে তার বাবার লেখা গল্পটির দুনিয়াতেই সে ফিরে গিয়েছিল। আমরা দেখতে পাই ইয়ানঝুর বাবা গল্পটি যেমন করে লিখছে সেই দুনিয়াতে জিয়াং এর সাথে ঠিক তেমনটাই হচ্ছে। ইয়ানঝুর বাবা গল্পটিতে আবার তার মেয়ের চরিত্র লেখে, তাই গল্প মোতাবেক ইয়ানঝু আবারও চলে আসে জিয়াং এর কাছে। জিয়াং তখন ইয়ানঝুকে বলে যে ইয়ানঝুর সাথে তার অনেক জিজ্ঞাসাবাদ করার আছে, যে ওই দিন যখন তাকে ছুরি দিয়ে আঘাত করা হয়েছিল তখন ছাদে কে কে ছিল। জিয়াং তাই ইয়ানঝুর কাছ থেকে তার ফোন নাম্বারটি নিয়ে নেয়। ইয়ানঝু তো সেই দুনিয়ার কিছুই জানে না, তাই সে বাস স্ট্যান্ডে বসে থাকে। সে ভেবেছিল হয়তোবা সে হঠাৎ করেই তার দুনিয়ায় আবার ফিরে যেতে পারবে, কিন্তু রাত থেকে সকাল হয়ে যায়, সে আর তার দুনিয়ায় ফিরে যায় না। সেখানে ইয়ানঝুর সাথে জিয়াং এর দেখা হয়ে যায়। জিয়াং ইয়ানঝুকে জিজ্ঞাসা করে যে কেন এখনো তার পরনে সেম ড্রেস আছে। ইয়ানঝু তো জিয়াংকে সত্যিটা বলে না, কারণ জিয়াং এই অদ্ভুত কথা কখনোই বিশ্বাস করবে না যে সে অন্য দুনিয়া থেকে এসেছে। ইয়ানঝু বলে যে নতুন ড্রেস কেনার জন্য তার টাকা নেই। জিয়াং তাই ইয়ানঝুকে একটি শপিং মলে নিয়ে আসে। ইয়ানঝু তারপর চেঞ্জিং রুমে ভাবতে থাকে যদি সে জিয়াং এর মাঝে ইমোশনাল কিছু করাতে পারে তাহলে সে হয়তোবা তার দুনিয়ায় ফিরে যেতে পারবে। এমনকি সে তো ড্রামাতেও দেখেছিল যে কিস করার ফলে এক দুনিয়া থেকে অন্য দুনিয়াতে ফিরে আসা যায়। ইয়ানঝু তাই বাইরে চলে আসে আর জিয়াংকে থাপ্পড় মারে। সে দেখতে পায় এতেতে কিছুই হয়নি, সে তার দুনিয়াতে ফিরে যেতে পারেনি। ইয়ানঝু তাই জিয়াংকে সরাসরি কিস করে দেয় আর সাথে সাথে ভয় পেয়ে দৌড়ে পালিয়ে যায় চেঞ্জিং রুমে।
কিন্তু কিস করার ফলে জিয়াং তো খুব লজ্জা পেয়ে যায়। জিয়াং যখন চেঞ্জিং রুমে চলে আসে তখন সে ইয়ানঝুকে দেখতে পায় না, কারণ কিস করার ফলে ইয়ানঝু এখন তার দুনিয়াতে ফিরে এসেছে। ইয়ানঝুর বাবা দেখতে পায় যে তার গল্পে তো তার মেয়ে জিয়াংকে কিস করে ফেলেছে, তাই সে ইয়ানঝুকে ফোন করে আর বলে সে কেন ওই ছেলেটাকে কিস করতে গেল, সে তো গল্পটা এমন হতে চায়নি। ইয়ানঝুর বাবা এতে খুব রেগে যায়, তাই সে চায় যেন গল্পটাতে জিয়াং এর অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু দেখা যায় জিয়াং এর তো অ্যাক্সিডেন্ট হয় না, কারণ মনে হচ্ছিল যেন গল্পটাকে অন্য কেউ কন্ট্রোল করছে। ইয়ানঝুর ভাই ইয়ানঝুকে জিজ্ঞাসা করে যে তাকে এতটা অন্যরকম লাগছে কেন। তখন জিয়াংকে সে কিস করেছিল এ কথা ভেবে সে খুব লজ্জা পেতে থাকে। ইয়ানঝু তার ভাইকে সব ঘটনা খুলে বলে। ইয়ানঝুর ভাইও এসব কথা বিশ্বাস করে নেয়। ইয়ানঝু গল্পটি দেখে বুঝতে পারে যে তার বাবা চাইছে এখন জিয়াংকে মেরে ফেলার জন্য। ইয়ানঝু বলে যে করেই হোক ওই দুনিয়াতে গিয়ে এখন জিয়াংকে তাকে বাঁচাতে হবে। ইয়ানঝু তাই ওই দুনিয়াতে ঠিক একই জায়গায় চেঞ্জিং রুমে চলে আসে। জিয়াং ইয়ানঝুর খোঁজ পেয়ে সাথে সাথে ইয়ানঝুর কাছে চলে আসে। জিয়াং এসে দেখতে পায় যে ইয়ানঝু তো অজ্ঞান হয়ে পড়ে আছে। জিয়াং তাই ইয়ানঝুকে তার কোলে নিয়ে নেয়, আর শাও এসব দেখতে পেয়ে খুব জেলাস ফিল করতে থাকে। জিয়াং ইয়ানঝুকে তার বাসায় নিয়ে আসে আর তার বিছানায় শুইয়ে দেয়, আর ইয়ানঝুর দিকে তাকিয়ে যেন তার চোখের পলকই পড়ছিল না। তারপর ইয়ানঝুর যখন জ্ঞান ফিরে তখন সে জিয়াংকে বলতে থাকে যে তোমার মা বাবাকে তো মেরে ফেলা হয়েছিল আর তুমি তো খুব ভালো শুটার ছিলে। জিয়াং দেখতে পায় যে ইয়ানঝু তো তার ব্যাপারে সবকিছু জানে। জিয়াং তাই ইয়ানঝুকে নিয়ে একটু সন্দেহ করে যে কিভাবে ইয়ানঝু তার ব্যাপারে সবকিছু জানলো। সকালবেলা ইয়ানঝুকে বলা হয় যে জিয়াং তার জন্য ড্রেস রেখেছে, ইয়ানঝু যেন তাড়াতাড়ি শাওয়ার করে নেয়। ইয়ানঝু জিয়াং এর ঘর থেকে একটি গান খুঁজে পায়। ইয়ানঝু খুব চিন্তা করতে থাকে যে সে কিভাবে তার দুনিয়াতে আবার ফিরে যাবে। তার দুনিয়াতে ফিরে যেতে হলে তো জিয়াংকে আবার তাকে কিস করতে হবে, হয়তোবা তার মনে ইমোশন জাগাতে হবে। তাই জিয়াং যখন ইয়ানঝুর কাছে চলে আসে ইয়ানঝু জিয়াং এর অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করে, কিন্তু এতে করে কোনো লাভ হয় না। ইয়ানঝু জিয়াং এর দিকে গান তাক করে বলে সে জিয়াংকে শুট করে দেবে, কিন্তু এতে করেও জিয়াং এর মনে কোনো ইমোশন জাগে না, যার কারণে সে তার দুনিয়াতে আর ফিরে যেতে পারে না। জিয়াং তারপর ইয়ানঝুর কাছ থেকে গানটি নিয়ে নেয় আর ইয়ানঝুর দিকে তাক করে বলে আগে তোমার পরিচয় দাও, তুমি কিভাবে আমার ব্যাপারে সবকিছু জানতে পারলে, আর ওই দিন আমাকে কিসই বা কেন করেছিলে। তখন ইয়ানঝু জিয়াংকে সব ঘটনা খুলে বলতে থাকে যে সে অন্য দুনিয়া থেকে এসেছে, তাই তো সে জিয়াংকে কিস করার ফলে আবার তার দুনিয়াতে ফিরে গিয়েছিল। জিয়াং এ কথা শুনে ইয়ানঝুকে সাথে সাথে কিস করে দেয় আর বলে এবার তো তুমি আর তোমার দুনিয়াতে ফিরে গেলে না, তুমি সবকিছুই আমাকে মিথ্যে বলে যাচ্ছ। কিস করার ফলে তো ইয়ানঝু খুব ব্লাশ করছিল। তখন জিয়াং ইয়ানঝুকে বলে যে তুমি কেন এভাবে ব্লাশ করছো। জিয়াং ইয়ানঝুকে বলে তুমি তো প্রথমবার আমাকে কিস করেছিলে, তাই পুলিশের কাছে তোমার নামেই আগে কেস করা উচিত। জিয়াং তো ইয়ানঝুর উপর খুব ক্ষেপে যায়, কেন ইয়ানঝু তাকে সত্যিটা বলছে না। ইয়ানঝু তাকে এসব কথা বলছে যা তার বিশ্বাসই হচ্ছে না। তারপর জিয়াংকে শাও নামের যে মেয়েটা পছন্দ করে সে মেয়েটা ইয়ানঝুকে পুলিশে ধরিয়ে দেয়। জিয়াং শাওকে ফোন করে যে সে কেন তাকে পুলিশে ধরিয়ে দিল। তখন শাও বলে তারা সবাই তো ইয়ানঝুর পরিচয়টাই জানে না, তার মনে হয় ইয়ানঝু জিয়াং এর ক্ষতি করে দেবে, তাই তো সে ইয়ানঝুকে পুলিশে ধরিয়ে দিল। জিয়াং তারপর ইয়ানঝুর সাথে দেখা করতে আসে। জিয়াং ইয়ানঝুকে তার আসল পরিচয়ের ব্যাপারে জিজ্ঞাসা করে। ইয়ানঝু তখন জিয়াংকে সব সত্যিটা খুলে বলে আর বলে সে তো তার বাবার লেখা গল্পটিতে চলে এসেছে, এখন সে তার বাবার লেখা গল্পের দুনিয়াতেই আছে আর যে কোনো সময় অদৃশ্য হয়ে যেতে পারে। জিয়াং ইয়ানঝুর কথা শুনে একদম অবাক হয়ে যায়, সে এখানে ইমোশনাল হয়ে যায় বলেই তার অনুভূতির কারণে ইয়ানঝু তখন সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। জিয়াং তখন বিশ্বাস করে যে ইয়ানঝু এতক্ষণ যাবৎ যা কিছুই বলেছে সবকিছু সত্যি ছিল। জিয়াং তাকে দেখতে পায় যে তার আশেপাশের সবকিছু থমকে গেছে। সে এখন বুঝতে পেরেছে যে ইয়ানঝু যা বলেছে তার সবকিছুই ঠিক ছিল, তার দুনিয়া তো একটা মিথ্যে দুনিয়া, সে তো ইয়ানঝুর বাবার লেখা গল্পটির একটি চরিত্র মাত্র। অন্যদিকে ইয়ানঝু তো অদৃশ্য হয়ে তার নিজের দুনিয়ায় ফিরে এসেছে, আর অন্যদিকে জিয়াং এর সামনে একটি দেয়াল তৈরি হয়ে যায়। সেই দেয়ালটা দিয়ে সে গল্পের দুনিয়া থেকে বাস্তব দুনিয়ায় চলে আসে। জিয়াং একটি লাইব্রেরিতে চলে আসে, সেখানে সে ইয়ানঝুর বাবার লেখা বইটি দেখতে পায়। বইটি পড়ে সে বুঝতে পারে সে তো একটা গল্পের চরিত্র মাত্র।
জিয়াং তো ইয়ানছুর কাছ থেকে জানতে পেরেছিল যে ইয়ানছু একজন ডক্টর। জিয়াং সেই হসপিটালে চলে আসে ইয়ানছুর সাথে দেখা করার জন্য। জিয়াং ইয়ানছুকে বলে যে আমার দুনিয়াটা থেমে গেছে, আমি এখন বাস্তব দুনিয়াতে চলে এসেছি। ইয়ানছু জিয়াংকে বলে এই দুনিয়াতে তো তোমার কেউ নেই, তোমার থাকার জায়গাও নেই, তাই এখন থেকে তোমার দায়িত্ব আমি নেব, তোমার খেয়াল আমি রাখবো। জিয়াং এ কথা শুনে ইয়ানছুকে তখন সাথে সাথে কিস করে দেয় আর বলে ইয়ানছুর জন্য তো তার মনে সত্যিকারের ফিলিংস আছে। জিয়াং ইয়ানছুকে বলে তোমাকে ধন্যবাদ, তুমি আমার জীবনে এসেছো। ইয়ানছু জিয়াংকে বলে যেন জিয়াং তার জন্য অপেক্ষা করে, কারণ তার কিছু কাজ আছে। জিয়াং তারপর চলে আসে ইয়ানছুর বাবার স্টুডিওতে। ইয়ানছুর বাবা তো জানতো যে জিয়াং হচ্ছে তার গল্পের একটা চরিত্র। ইয়ানছুর বাবা জিয়াংকে এখানে মেরে ফেলতে চায়, কিন্তু জিয়াং ইয়ানছুর বাবাকে কাবু করে ফেলে আর বলে আসল গল্পটা তো হচ্ছে এইটা যে তুমি আমাকে আমার দুনিয়াতে ছুরি মেরেছিলে। তখন ইয়ানছুর বাবা বলে যে এটা সত্যি যে সে জিয়াংকে গল্পে মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু সে জিয়াং এর মা বাবাকে মারেনি। তার লেখা গল্পে তো এটাইও জানা যে জিয়াং এর মা বাবাকে কে মেরেছে। জিয়াং এখানে ইয়ানছুর বাবার প্রতি খুব রেগে যায় আর তাকে শুট করে দেয়। ইয়ানছু তারপর তার বাবাকে হসপিটালে নিয়ে আসে। অন্যদিকে জিয়াং চলে এসেছে সুইসাইড করার জন্য, কারণ সে তো একটা গল্পের ক্যারেক্টার মাত্র, এই দুনিয়াতে তো তার কোনো অস্তিত্ব নেই। সে তার মা বাবাকেও হারিয়ে ফেলেছে, এই দুনিয়াতে সে বড্ড একা, তাই জিয়াং এখানে সুইসাইড করে ফেলে। তারপর ইয়ানছুকে ইয়ানছুর বাবা জানায় যে জিয়াং তো তার গল্পে সুইসাইড করে নিয়েছে। ইয়ানছু তো এতে করে খুব ভেঙে পড়ে, কারণ সে তো জিয়াংকে ভালোবেসেছিল। ইয়ানছুর বাবা জানায় যে এটাই গল্পের শেষ, জিয়াং এর মৃত্যু দিয়েই এই গল্পটি শেষ হয়ে গেছে। এভাবে অনেকটা দিন কেটে যাওয়ার পর ইয়ানছু একটি ছেলের সাথে ডেট করতে আসে, কিন্তু ওই ছেলেটাকে ইয়ানছুর মোটেও পছন্দ হয় না। সে তো শুধুমাত্র জিয়াংকে মিস করত। হঠাৎ করে সে সোশ্যাল মিডিয়ায় দেখতে পায় যে তার বাবার লেখার গল্পটি পার্ট 2 বের হয়ে গেছে। হঠাৎ করে সে দেখতে পায় যে সে তো আবার জিয়াং এর দুনিয়ায় চলে গেছে। সে দেখতে পায় যে জিয়াং পানির নিচে আছে। আবার সে যখন তার দুনিয়াতে ফিরে আসে সে দেখতে পায় যে তার শরীর তো সত্যি ভেজা আছে। সে তো জিয়াং এর দুনিয়াতে সত্যি সত্যি গিয়েছিল। এবার তাহলে জিয়াং বেঁচে গেছে, তার গল্পটি শেষ হয়নি। জিয়াং ফিরতে দেখতে পায় যে শাও তাকে বাঁচিয়ে নিয়েছে। সে দেখতে পায় সে তো আবার তার নিজের গল্পের দুনিয়াতে আছে। ইয়ানছু তারপর চলে আসে জিয়াং এর দুনিয়ায়। সে যেমন জিয়াং এর দুনিয়ায় জেলে ছিল, ঠিক তেমন করে সে আবার জেলেতেই ফিরে আসে। জিয়াং বলে সে তো সুইসাইড করেছিল, সে কিভাবে বেঁচে গেল? তার বাবা কি গল্প লিখে এই গল্পে আবার তাকে বাঁচিয়ে নিয়েছে? তখন ইয়ানছু বলে যে তার বাবা এই গল্পটি আর লিখবে না, এখন থেকে সে নিজেই এই গল্পটিকে কন্ট্রোল করবে। ইয়ানছু জিয়াংকে বলে তুমি তো এই গল্পে শুধু তোমার বাবা মায়ের খুনিকেই খুঁজেছ, এই গল্পটা তো একটা থ্রিলার গল্প, কিন্তু আমি এমনটা চাইছি যেন গল্পটা রোমান্টিক হয়। ইয়ানছুর মনে তো জিয়াং এর জন্য ফিলিংস ছিল, তাই সে জিয়াং এর সাথে এরকম ধরনের কথা বলছিল। জিয়াং তারপর ইয়ানছুর সাথে সরাসরি দেখা করে আর বলে তুমি কি আমাকে খেলার পুতুল ভেবেছ? তুমি আর তোমার বাবা গল্পটা যেমন করতে চাইবে ঠিক তেমনটাই হবে। তুমি কেন এখন চাইছো যেন গল্পটা রোমান্টিক হয়? তুমি আমাকে ইউজ করতে চাইছো, তাই না? ইয়ানছু জিয়াং এর কথা শুনে কেঁদেই ফেলে। ইয়ানছু জিয়াংকে এখানে তার মনের কথা বলে দেয়। ইয়ানছু বলে আমি তো তোমাকে ভালোবেসেছিলাম, তাই তো আমি চেয়েছিলাম তোমার গল্পে তোমার ভালোবাসা হওয়ার জন্য। তখন জিয়াং বলে আমাকে ভালোবেসে তোমার কি লাভ হবে? আমি তো গল্পের একটা চরিত্র মাত্র, তুমি তোমার বাস্তবের দুনিয়ায় কাউকে ভালোবেসে নিও। জিয়াং বলে আমার ভয় হয় যদি তুমি গল্পের দুনিয়াতে আর ফিরে না আসো, আমি আর তোমাকে দেখতে না পাই। এ কথা বলে জিয়াং ইয়ানছুকে কিস করে ফেলে। এ থেকে বোঝা যায় যে জিয়াং ও ইয়ানছুকে খুব ভালোবাসে। তারপর জিয়াং এর ফ্রেন্ড ইয়ানছুকে জানায় যে জিয়াং সবাইকে বলে দিয়েছে যে ইয়ানছু তার ফিয়ন্সি হয়। জিয়াং এর মা বাবা খুন হওয়ার পেছনে ইয়ানছুর কোনো হাত নেই। এ কথা বলেই জিয়াং ইয়ানছুকে এখন জেল থেকে বের করতে চাইছে। জিয়াং এর ফ্রেন্ড ইয়ানছুকে জানায় জিয়াং বলেছে যে সে তোমাকে বিয়ে করবে। এ কথা শুনে ইয়ানছু তো খুব খুশি হয়ে যায়। জিয়াং ইয়ানছুকে জেল থেকে বের করে নেয় আর মিডিয়ার লোকেদের সামনে ইয়ানছুকে তার নিজ হাতে রিং পরিয়ে দেয়। সে সবাইকে বলে দেয় যে শীঘ্রই সে ইয়ানছুকে বিয়ে করবে। জিয়াং সবার সামনে ইয়ানছুর হাতে কিস করে। জিয়াং ইয়ানছুকে বলে যেহেতু তাদের বিয়ে হয়ে গেছে তাই তারা দুজনে একসাথে একই রুমে থাকবে। জিয়াং তো ইয়ানছুকে পুরো হাজবেন্ডের মতোই ট্রিট করতে থাকে। ইয়ানছুর তো সবকিছু ভালোই লাগছিল, কারণ সে জিয়াংকে খুব ভালোবাসে। তারপর জিয়াং ইয়ানছুকে বলতে থাকে যে ইয়ানছুর কথা অনুযায়ী এখন থেকে রোমান্টিক গল্প শুরু হবে। জিয়াং ইয়ানছুর চুল
চুল বেঁধে দেয় আর বলতে থাকে যে তার ভয় হয় সে ইয়ানঝুকে হারিয়ে ফেলবে, ইয়ানঝু যেন এই দুনিয়া থেকে অদৃশ্য হয়ে যাবে। অন্যদিকে জিয়াং এর মা বাবার খুনিকে দেখানো হয় যে কিনা গল্পের দুনিয়াতে ফিরে এসেছে, ঠিক ইয়ানঝুর মতো অদৃশ্য হয়ে যাচ্ছে। এই সত্যিটার ব্যাপারে আমরা পরে জানতে পারবো। তারপর ইয়ানঝু ভেবেছিল যে জিয়াং হয়তো বা তাকে কিস করবে, কিন্তু জিয়াং ইয়ানঝুকে বলতে থাকে সে একটা রোমান্টিক বই নিয়ে এসেছে আর সেই রোমান্টিক বইটা অনুযায়ী সে ইয়ানঝুর সাথে রোমান্স করবে। এখানে দুজনের মাঝে তো রোমান্স হতেই যাচ্ছিল, কিন্তু সেখানে জিয়াং এর বডিগার্ড চলে আসে। তারপর জিয়াংকে তার বাবা মায়ের কিলার ফোন করে আর বলে তোমার মনে আছে যে তোমার মা বাবাকে আমি খুন করেছিলাম, এখন তার পালা যে কিনা তোমার ফ্যামিলিতে নতুন সদস্য হয়ে এসেছে। তখন জিয়াং পেছনে ফিরে তাকে বুঝতে পারে তার নতুন ফ্যামিলি মেম্বারই তো হচ্ছে ইয়ানঝু। খুনি তো এবার ইয়ানঝুকেই টার্গেট করেছে। জিয়াং ইয়ানঝুকে নিয়ে খারাপ স্বপ্ন দেখতে থাকে, সে ভাবতে থাকে হয়তোবা কিলার এবার ইয়ানঝুকে মেরে ফেলবে। এসব কল্পনা করে সে ইয়ানঝুকে নিয়ে খুব ভয় পেয়ে যায়। তারপর সকালবেলা ইয়ানঝু রান্না করতে গিয়ে তার হাত কেটে ফেলে। তাই জিয়াং ইয়ানঝুকে বলতে থাকে তোমার কাটা হাত থেকে তো ব্লাড বের হচ্ছে, এই দুনিয়াতেও তো তোমার অস্তিত্ব আছে, এই দুনিয়াতেও তো তুমি মারা যেতে পারো। অন্যদিকে ইয়ানঝুর বাবাকে দেখানো হয় যার কাছে অদৃশ্য কেউ এসে জিজ্ঞাসা করছে যে আমি কে, তুমি আমাকে বলে দাও যে আমার পরিচয় কি। এসব অদৃশ্য কিছু দেখতে পেয়ে ইয়ানঝুর বাবা তো অনেক ভয় পেয়ে যায়। অন্যদিকে জিয়াংকে ফোন করে শাও আর বলে আমি তো তোমাকে ভালোবাসতাম, ভেবেছিলাম তুমি হয়তোবা আমাকে বিয়ে করবে, কিন্তু তুমি তো ইয়ানঝুকে বিয়ে করে নিয়েছো। শাও যখন ড্রাঙ্ক অবস্থায় জিয়াংকে এসব কথা বলছিল সেই মুহূর্তে সে সেখানে অদৃশ্য হতে থাকে। সে জিয়াংকে ফোনে বলতে থাকে যে তার হাত পা অদৃশ্য হয়ে যাচ্ছে। জিয়াং তার এসব কথা শুনে তার কাছে চলে আসতে থাকে। অন্যদিকে ইয়ানঝু গল্পটা দেখে বুঝতে পারে যে প্রথমে এই গল্পের হিরোইন ছিল শাও। শাও ছিল যে কিনা জিয়াংকে পছন্দ করত, কিন্তু জিয়াং এখন ইয়ানঝুকে বিয়ে করে নিয়েছে বলে এই গল্পটাতে শাওয়ের আর অস্তিত্ব নেই। তাই এই গল্পের দুনিয়া থেকেও শাও অদৃশ্য হয়ে যাচ্ছে। অন্যদিকে দেখানো হয় যে কিলার গল্পের দুনিয়া থেকে বাস্তবের দুনিয়ায় ফিরে আসছে। ইয়ানঝুকে তারপরে কেউ ফোন করে বলে যে তুমি এখনই মরতে চলেছ। ইয়ানঝু যখন ভয় পেয়ে তার ভাইকে নিয়ে পালাতে যাবে তখনই সেই কিলার ইয়ানঝুর সামনে চলে আসে আর তাকে শুট করে। দেখা যায় ইয়ানঝুর তো কিছুই হয়নি, সে বরঞ্চ আবার গল্পের দুনিয়াতে জিয়াং এর কাছে ফিরে এসেছে। ইয়ানঝু জিয়াং এর দুনিয়াতে চলে আসতেই সে জিয়াংকে বলে যে এখনই মনে হচ্ছিল যেন সে মারা যাচ্ছিল। জিয়াং তো ইয়ানঝুকে তখন জড়িয়ে ধরে আর বলে ইয়ানঝুকে তো তার হারানোর ভয় হয়। ইয়ানঝু হচ্ছে এখন কিলারের টার্গেট, কিলার এখন ইয়ানঝুকে মারতে চায়। ইয়ানঝু আর জিয়াং চলে আসে শাওয়ের বাসায়। তারা দুজন দেখতে পায় যে শাও অদৃশ্য হতে যাচ্ছে। জিয়াং আর ইয়ানঝু এসব কাণ্ড দেখে বুঝতে পারে যে এই গল্পটাতে শাওয়ের চরিত্রটাকে আবার ফিরিয়ে আনতে হবে, তাহলে গল্পের দুনিয়ায় শাওয়ের অস্তিত্ব ফিরে আসবে। তারপর হঠাৎ করে জিয়াং ইয়ানঝুর অনেক কেয়ার করতে থাকে। জিয়াং ইয়ানঝুকে বলতে থাকে যেন ইয়ানঝু তার বাস্তবের দুনিয়া থেকে জানতে পারে যে আসলে এই গল্পটাতে জিয়াং এর মা বাবাকে কে খুন করেছে। ইয়ানঝু কথা দেয় যে জিয়াং এর মা বাবার কিলারকে সে খুঁজে বের করবে। জিয়াং হঠাৎ করে ইয়ানঝুর প্রতি অনেক ইমোশনাল হয়ে যায় আর বলে আমি যখন তোমাকে জড়িয়ে ধরি আমার খুব ভয় হয় যে আমি তোমাকে আবার হারিয়ে ফেলবো। আমাদের বাস্তবের দুনিয়া আর গল্পের দুনিয়া তো একদমই আলাদা, তাই তুমি আমাকে আজ থেকে ভুলে যাও, কারণ আমি তো একটি গল্পের চরিত্র মাত্র, তোমার বাস্তবের দুনিয়াতে তো আমার কোনো অস্তিত্বই নেই। এসব কথা বলে জিয়াং তখন নিজেই নিজেকে শুট করে দেয়। আমরা তো জানি যে জিয়াং ইমোশনাল হয়ে গেলে ইয়ানঝু সেখান থেকে অদৃশ্য হয়ে যায়, তাই ইয়ানঝু সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। আমরা দেখতে পাই যে জিয়াংকে হসপিটালে নিয়ে আসা হয়েছে। জিয়াং এখন সুস্থ আছে, কিন্তু জিয়াং তো ইয়ানঝুকে একদম ভুলে গেছে, কারণ এখন থেকে এই গল্পটি নতুন মোড় নিয়েছে, যেখানে শাওকিনা জিয়াং এর আবার হিরোইন হয়ে ফিরে এসেছে। জিয়াং বুঝতে পারে না যে সে কাকে মিস করছে, কার জন্য এত কান্না করছে। অন্যদিকে ইয়ানঝু তো বাস্তবের দুনিয়াতে ফিরে এসে জিয়াংকে খুব মিস করছে। জিয়াং এর সাথে কাটানো সে প্রতিটা মুহূর্ত যেন একদমই ভুলতে পারছে না। তারপর ইয়ানঝুকে এরকম অসুস্থ দেখতে পেয়ে তো ইয়ানঝুর বাবা তার মেয়েকে নিয়ে খুব চিন্তা করতে থাকে। সে ভাবতে থাকে তার মেয়ের এরকম অবস্থার জন্য সে নিজেই দায়ী। সে তার লেখা গল্পে একটি হ্যাপি এন্ডিং চায়, যাতে করে ইয়ানঝু হ্যাপি হয়ে যাবে। ইয়ানঝুর বাবা ভাবতে থাকে যে গল্পটিতে হ্যাপি এন্ডিং দেওয়ার জন্য প্রথমে জানতে হবে যে জিয়াং এর মা বাবার খুনিকে। তার লেখা গল্পটিতে তো এটাই অজানা যে জিয়াং এর মা বাবার খুনিকে। তারপর ইয়ানঝু যখন সকালবেলা হসপিটালে চলে আসে তার হাত থেকে জিয়াং এর দেওয়া ওয়েডিং রিংটা পড়ে যায়। দেখা যায় ওয়েডিং রিংটা তো চলে এসেছে জিয়াং এর গল্পের দুনিয়াতে। ইয়ানঝু চলে আসে সাথে সাথে জিয়াং এর কাছে, কিন্তু সে দেখতে পায় জিয়াং তো তাকে ভুলেই গেছে, তাকে চিনতেই পারছে না। ইয়ানঝু তাই জিয়াং এর জন্য অনেক কান্না করতে থাকে। তারপর ইয়ানঝুর বাবা গল্পটিতে এমন একটি চরিত্র দেয় যেখানে কিনা ইয়ানঝুর বাবা নিজেই কিলার হয়ে যাবে। তাই গল্পের দুনিয়াতে দেখা যায় যে জিয়াং এর মা বাবার খুনি
খুনি হিসেবে ধরা দিয়েছে ইয়ানছুর বাবা। তারপর ইয়ানছুর বাবা ইয়ানছুকে জানায় যে গল্পটিতে হ্যাপি এন্ডিং দেওয়ার জন্য সে এখন গল্পটিতে জিয়াং এর সাথে সর বিয়ে দিয়ে দেবে। অন্যদিকে দেখা যায় যে ইয়ানছুর বাবা যখন গল্পটি লিখছিল তখন তাকে যেন কেউ কন্ট্রোল করছে। কোন একটা ম্যাজিক্যাল পাওয়ার এসে যেন ইয়ানছুর বাবার ফেসটাকে চুরি করে নেয়। তারপর গল্পের দুনিয়াতে ইয়ানছুর হসপিটালে জিয়াং একজন অসুস্থ রোগী নিয়ে আসে। জিয়াং ইয়ানছুকে বলে যে ইয়ানছু কেন সবসময় তাকে এভাবে তাকিয়ে দেখে, তার প্রবলেমটা কি। অন্যদিকে দেখা যায় যে সেই কিলার গল্পের দুনিয়াতে ইয়ানছুর বাবার ফেসটাকে নকল করে সবাইকে জানাচ্ছে যে জিয়াং এর মা বাবাকে সেই খুন করেছে, আর জিয়াং তো তাকেই খুঁজে বেড়াচ্ছে। তারপর জিয়াং ইয়ানছুর কাছে চলে আসে আর তাকে জিজ্ঞাসা করে যে ইয়ানছু কেন তাকে সব সময় এভাবে তাকিয়ে দেখে। তখন ইয়ানছু জিয়াংকে বলে যে তুমি পুরো আমার হাজবেন্ডের মতো দেখতে। এখানে জিয়াং কিছুতেই মনে করতে পারে না যে সেই হলো ইয়ানছুর হাজবেন্ড। তারপর গল্পের দুনিয়াতে তো ইয়ানছুর খুব খিদে পায়, তাই সে শহর বাড়িতে চলে আসে কিছু রান্না করে খাওয়ার জন্য। তারপর জিয়াং সেখানে চলে আসতে ইয়ানছু লুকিয়ে পড়ে, কিন্তু এখানে ইয়ানছু জিয়াং এর কাছে ধরা পড়ে যায়। জিয়াং জিজ্ঞাসা করে যে ইয়ানছু এখানে কি করছে। ইয়ানছু বলে যে তার বড় খিদে পেয়েছে, সে আগে খেতে চায়, তারপর জিয়াং এর সাথে কথা বলবে। এখানে খাবার খুব গরম থাকার কারণে জিয়াং তার অনেক কেয়ার করতে থাকে। জিয়াং এর এতটা কেয়ার দেখে ইয়ানছুর অতীতের সব কথা মনে করতে থাকে। জিয়াং এর সাথে কাটানো প্রতিটা সুন্দর মুহূর্ত সে একে একে মনে করতে থাকে। জিয়াং ইয়ানছুকে বলে যে তোমার হাজবেন্ড এখন কোথায়। তখন ইয়ানছু বলে যে তার হাজবেন্ড তাকে ভুলেই গেছে, তাকে চিনতে পারছে না। এসব কথা বলে ইয়ানছু তখন অনেক কান্না করতে থাকে। তারপর জিয়াং ইয়ানছুকে সাথে করে নিয়ে শাওর সাথে দেখা করতে আসে। শাও জিয়াংকে জানায় যে তার মা বাবার খুনের জন্য তাকে নতুন করে সন্দেহ করা হচ্ছে। শাও জিয়াংকে বলে তুমি তো আমাকে 10 বছরের জন্য জানো, তুমি তো এটা ভালো করে জানো যে তোমার মা বাবার মৃত্যুর পেছনে আমার কোনো হাত নেই। সেই মুহূর্তে জিয়াং এর হাতে ম্যাজিক্যালি একটি গান চলে আসে, আর জিয়াং যেন এখানে অজান্তেই শাওকে শুট করে দেয়। জিয়াং বুঝতে পারে না যে এটা এখন তার সাথে কি হলো। সাথে সাথে পুলিশ শাওর মৃত্যুর জন্য জিয়াং এর পিছু করতে থাকে। জিয়াং যখন এখানে পালাচ্ছিল পুলিশ তাকে শুট করে দেয়। জিয়াং তখন ইয়ানছুকে সাথে করে নিয়ে পালাতে থাকে। ইয়ানছু জিয়াংকে একটি হোটেলে নিয়ে আসে। জিয়াং এর এমন অবস্থা দেখে ইয়ানছু তখন অনেক কান্না করছিল। ইয়ানছুকে এতটা কান্না করতে দেখে জিয়াং বলে যে সে কেন তার জন্য এতটা কান্না করছে। জিয়াং তো তার কাছে কিছুই হয় না। তখন ইয়ানছু জিয়াংকে বলে যে জিয়াং ঠিক হয়ে যাবে, আর বলে এখনই তাকে ইমার্জেন্সি কোথাও যেতে হবে। ইয়ানছু চলে আসে বাস্তবের দুনিয়ায়। সেখানে সে গল্পটাকে চেঞ্জ করতে চায় যেন গল্পটাতে জিয়াং বেঁচে যায়। তখনই ল্যাপটপ থেকে কোনো একটা হাত বের হয়ে ইয়ানছুর গলা টিপে ধরে আর বলে সে কিছুই পরিবর্তন করতে পারবে না, গল্পটা এখন তার কন্ট্রোলে আছে। সকালবেলা ইয়ানছু গল্পের দুনিয়াতে চলে আসে। সেখানে তার জিয়াং এর সাথে দেখা হয়ে যায়। জিয়াং এখন পুলিশের ভয়ে ছদ্মবেশে আছে। এখানে জিয়াং ইয়ানছুকে জানায় যে গত রাতে আমি এমন ধরনের একটা গল্পের বই পড়েছি যেটা কিনা আমার জীবনের সাথে পুরো মিল আছে, আর এই গল্পে আমি তোমাকে বিয়েও করেছিলাম। দেখা যায় জিয়াং এর এখন মনে পড়েছে যে সে ইয়ানছুকে বিয়ে করেছিল, তাই জিয়াং ইয়ানছুর অনেক কেয়ার করতে থাকে। জিয়াং ইয়ানছুকে বলে যদি এই গল্পটির স্যাড এন্ডিংও হয় তবু আমি তোমার সাথেই থাকতে চাই। তাদের দুজনের সামনে ঠিক আগের বারের মতো একটি দেয়াল তৈরি হয়ে যায়। সেই দেয়াল দিয়ে দুজনেই চলে আসে বাস্তব দুনিয়ায়। সেখানে দুজন মিলে প্ল্যান করে যে গল্পটিতে কিভাবে হ্যাপি এন্ডিং হবে। ইয়ানছু জানায় গল্পে যে অজানা খুনি রয়েছে, এখন গল্পটি তো সেই খুনির কন্ট্রোলে চলে গেছে। খুনিটি তার বাবার ফেস চুরি করে নিয়েছে। এখন গল্পের দুনিয়াতে সে তার বাবার ফেস নিয়েই ভিলেন হয়ে আছে। ইয়ানছু যখন তার বাবাকে নিয়ে আপসেট ছিল তখন জিয়াং তাকে সান্ত্বনা দিতে থাকে। সবকিছু নিয়ে ইয়ানছু খুব চিন্তায় ছিল। তখন জিয়াং ইয়ানছুর কেয়ার করতে থাকে। জিয়াং ইয়ানছুকে জানায় এই বাস্তব দুনিয়াতেই সে ইয়ানছুকে নিয়ে কিছুটা ভালো সময় কাটাতে চায়। তারপর জিয়াং ইয়ানছুকে জানায় যে সে এবার বুঝতে পেরেছে ইয়ানছুর বাবা যে গল্পটি লিখেছিল সেই গল্পটিতে খুনিটির পরিচয় অজানা ছিল, আর এই অজানা খুনিটি এখন গল্পটিকে কন্ট্রোল করছে। ইয়ানছু জিয়াংকে বলতে থাকে তুমি তোমার মতো জীবন শুরু করো, তুমি কেন আমার সাথে ডেট করতে আসলে, আমার জন্যই তো তোমাকে আবার বিপদে পড়তে হবে। ইয়ানছু এমন ধরনের কথা বলছে বলে জিয়াং তখন ইয়ানছুকে কিস করে তাকে চুপ করিয়ে দেয়। তারপর সেই খুনিটা তো ইয়ানছুর বাবার ছদ্মবেশে ছিল। সেই খুনিটা ইয়ানছুর কাছে তার বাবার পরিচয়ে চলে আসে। তারপর ইয়ানছুকে ভয় দেখিয়ে তাকে কিডন্যাপ করিয়ে নেয়। খুনি ইয়ানছুকে বলতে থাকে ইয়ানছুর বাবা তো এই গল্পটিতে তার পরিচয় অজ্ঞাত রেখেছিল, কেন গল্পে তাকে খুনি বানিয়ে দিল। এখন সে তো গল্পটিতে সবচেয়ে ভয়ঙ্কর মানুষে পরিণত হয়ে গেছে। এখন যদি সে জিয়াংকে মেরে ফেলতে পারে তাহলেই তার আসল মজা হবে। তারপর জিয়াং যখন ইয়ানছুকে বাঁচাতে
বাঁচাতে চলে আসে তখন সেই খুনি জিয়াংকে বলে ইয়ানঝুকে বাঁচাতে হলে আগে তাকে নিজেকে শেষ করে দিতে হবে। তখন জিয়াং ইয়ানঝুকে বাঁচানোর জন্য নিজেই সুইসাইড করতে চায়। তখন ইয়ানঝু জিয়াংকে বাঁচাতে চলে আসে। খুনিটা তখন ইয়ানঝুকে শুট করে দেয়। জিয়াংও সাথে সাথে সেই খুনিকে শুট করে ফেলে। খুনিটি মারা যাওয়ার সাথে সাথে ইয়ানঝুর বাবা তার ফেস ফিরে পায়। জিয়াং তো তখন ইয়ানঝুকে নিয়ে খুব কান্না করছিল। জিয়াং ইয়ানঝুকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে আসে। জিয়াং তখন ইয়ানঝুর সাথে কাটানো প্রতিটা মুহূর্ত একে একে মনে করতে থাকে। জিয়াং ভাবতে থাকে সে একটি গল্পের চরিত্র হয়ে ইয়ানঝুর জীবনে বিপদ হয়ে চলে এসেছে, তাই এটাই ভালো হবে যদি সে ইয়ানঝুর জীবন থেকে চলে যায়। ইয়ানঝুর যখন জ্ঞান ফিরে তখন ইয়ানঝুর বাবা তাকে জানায় যে ইয়ানঝুর ভালো চেয়ে জিয়াং তাকে ছেড়ে তার গল্পের দুনিয়াতে চলে গেছে। জিয়াং ইয়ানঝুকে বাঁচানোর জন্য তাকে গল্পের দুনিয়াতে নিয়ে গিয়েছিল, আর সেখান থেকে সে ইয়ানঝুর বাবাকে এই গল্পটি নতুন করে লিখতে বলে আর বলে এই গল্পে যেন এবার সে তার মেয়েকে বাঁচিয়ে নেয়, আর ইয়ানঝুকে বাঁচিয়ে যেন সে এই গল্পটির সমাপ্তি করে দেয়। ইয়ানঝু তারপর থেকে জিয়াংকে খুব মিস করতে থাকে যে জিয়াং তাকে ফিল্মি স্টাইলে প্রপোজ করেছিল। তাদের দুজনের মাঝে কত রোমান্স হয়েছিল। জিয়াং একটি কাগজের নৌকা ভাসিয়ে দেয় আর উইশ করে সে যেন তার জীবনটা আবার জিয়াং এর সাথে কাটাতে পারে। দেখা যায় সেই কাগজের নৌকোটা চলে এসেছে গল্পের দুনিয়ায় জিয়াং এর কাছে। জিয়াং বলতে থাকে কতই ভালো হতো যদি আমি তোমার দুনিয়াতে জন্মাতাম আর তোমাকে ভালোবাসতে পারতাম। তারপরে আমরা আসল রহস্য জানতে পারি যে ইয়ানঝু তো এতক্ষণ তার বাবার লেখা গল্পটি শুধু কল্পনা করেছিল। এতক্ষণ যাবৎ যা ঘটনা ঘটেছে সবকিছুই ছিল ইয়ানঝুর স্বপ্ন। ইয়ানঝু ঘুম থেকে জেগে উঠলেই সেখানে আসল জিয়াং চলে আসে আর ইয়ানঝুকে জিজ্ঞাসা করে যে তুমি কি এই গল্পের বই পড়েছিলে? তখন ইয়ানঝু বলে যে সে এই গল্পটি পড়েছে। জিয়াং ইয়ানঝু বলে যে তোমার হাতে পরা রিংটি অনেক সুন্দর। এখানে তাদের দুজনের মাঝে ভাব হয়ে যায়। এখান থেকে নতুন করে ইয়ানঝু আর জিয়াং এর লাভ স্টোরি শুরু হয়। আর এখানে নেক্সট স্টপ ইউর ওয়ার্ল্ড এই চাইনিজ ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। শুধুমাত্র চাইনিজরাই পারবে এমন ধরনের ড্রামা তৈরি করতে। এই ড্রামাটা একটু অগোছালো ছিল, তবু আশা করি এই ড্রামাটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন।